সারা দেশে টানা 36 ঘন্টার হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। ঢাকায় সকাল থেকে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলতে দেখা গেছে, তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে, অন্য সময়ের চেয়ে যাত্রীর চাপ বেশি দেখা গেছে। ভোর থেকে রাজধানী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে বা বিপক্ষে কোথাও মিছিল সমাবেশের খবরও পাওয়া যায়নি। নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতনের অভিযোগ ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এই হরতাল আহ্বান করে 20 দল। 10টি ককটেল সহ গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজম। সকালে শহরের শেরপুর এলাকা থেকে ধরা হয় তাকে। সব মিলিয়ে 14 জেলায় আটক হয়েছেন মোট 385 জন। পুলিশ জানায় আলী আজমের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে। তাকে সহ রোববার রাত থেকে সোমবার সকালে আটক হয়েছেন বিএনপি জামায়াতের 111 জন কর্মী। এছাড়া রংপুর, সাতক্ষীরা, নোয়াখালী, লক্ষ্মীপুর, দিনাজপুর, হবিগঞ্জ, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, জামালপুর, কুড়িগ্রাম এবং ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল, হাসান এবং শামীমুজ্জামান। প্রথমেই কথা বলছি অনুপম শীলের কাছে। চট্টগ্রামে অনুপম শীল, আর কিছুক্ষণের মধ্যে হরতাল শেষ হচ্ছে। 36 ঘন্টা যে 20 দল যে হরতাল ডেকেছিল সেই হরতাল শেষ হচ্ছে। আজকে চট্টগ্রামের চিত্র কেমন ছিল? সকাল থেকে আমরা যেমনটা দেখেছি একেবারেই শান্তিপূর্ণভাবে বলা যায়। কোনো ধরনের হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের নাশকতা বা বড় ধরনের কোনো অঘটন বা ঘটনা এরকম কোনো কিছু আমরা খবর পাইনি। তবে কালকে রাত্রে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ 12 জনকে আটক করেছে, এরকম একটা খবর আমরা পেয়েছি। এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে এই 12 জনের মধ্যে 3 জন বিএনপি কর্মী, 3 জন জামায়াতের রাজনীতির সাথে যুক্ত, বাকি 6 জন শিবির কর্মী। আর আজকে সকাল 10টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় 12টি ককটেল উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। এছাড়া আসলে নগরীতে বা নগরীর বাইরে জেলাসমূহ, আশপাশের জেলাসমূহে হরতালের কোনো ধরনের ঘটনা আমরা খবর পাইনি। এবং সকাল থেকে আমরা অন্যান্য দিন হরতালগুলোতে বা এর আগের হরতালগুলোতে আমরা দেখি যে নগরীর বিএনপি দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের অবস্থান থাকে এবং বিশেষ করে সারা দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে বক্তব্য রাখেন হরতালের সমর্থনে। এবং নগরীতে হরতালের কেমন পালন হলো সেই বিষয়টাকে লক্ষ্য না থাকলেও কিন্তু এই নগর কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকে। কিন্তু এই অবরোধ এবং হরতালে আমরা যেমনটা দেখেছি যে নেতাকর্মীদের কোনো উপস্থিতি নেই এবং সেখানে যথারীতি পুলিশি অবস্থান কিন্তু বেশ জোরদার। এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও পুলিশের একটি বাড়তি নজরদারি আমরা লক্ষ্য করেছি। এবং যেহেতু গত কয়েকদিন ধরে এই মোটরসাইকেলগুলোর উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মোটরসাইকেলগুলোর উপরও দেখেছি যে পুলিশি তল্লাশি অব্যাহত আছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে জামায়াত শিবির বৃহত্তর চট্টগ্রামে আবার আগামীকালকে হরতালের ঘোষণা। আগামীকাল হরতালের অনুপম, আগামীকাল হরতালের প্রসঙ্গে কি বলছিলেন? হ্যাঁ, আগামীকাল গতকালকে এই ঘোষণাটি এসেছে মূলত জামায়াতের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল তাদের উত্তর জেলা, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি এবং নগরীর কোতোয়ালি থানা জামায়াতের আমির, এই দুজনকে আটক করেছে গত কয়েকদিন আগে পুলিশ। এবং সেই আটকের পরে, আটকের প্রতিবাদে ওরা জামায়াত শিবির আগামীকাল বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডেকেছে। এবং সেক্ষেত্রে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই হরতালটি রাখা হয়েছে। এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের হরতাল সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অনুপম, আমরা জানি যে আগামীকাল আরাফাত রহমান কোকর জানাজা হবে। সেই জানাজায় চট্টগ্রামের নেতা কর্মীদের মধ্যে কেউ কি অংশগ্রহণ করতে ঢাকায় আসবেন? আসলে কিভাবে আসবেন? তাদের পরিকল্পনাটা কি? তাদের কারোর সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা অনুপম? ইতিমধ্যে আমরা যেমনটা খবর পেয়েছি যে চট্টগ্রামে নগরের যে বিএনপি নেতৃত্ব স্থানে যারা রয়েছে এর মধ্যে আব্দুল্লাহ আল নোমান, উনি ইতিমধ্যে ঢাকা অবস্থান করছেন। এছাড়া নগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, ওনারা কিন্তু অনেকটা বলা যায় যে আমরা গত বেশ কয়েকদিন ধরে এই অবরোধ চলাকালীন সময় ওনাদের আসলে প্রকাশ্যে আসছেন না, অর্থাৎ ওনাদের মোবাইল ফোনও খুব বেশি পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা গতকালকে নগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। উনি ওনার যে ব্যক্তিগত সহকারী রয়েছেন তার মারফতে উনি যেমনটা বলেছেন যে সব কিছু অনুকূলে থাকলে উনি হয়তো সেইখানে যাবেন এবং সেক্ষেত্রে জানাজা অংশগ্রহণের একটি ইচ্ছাও তিনি ব্যক্ত করেছেন। তবে দলীয়ভাবে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ঘোষণা ওইরকম আসেনি যে তারা দল ভেদে এই ধরনের জানাজা অংশগ্রহণ করবে কিনা, যেহেতু হরতাল চলছে। ধন্যবাদ জনাব হাসান হাবিব, আপনার কাছে এই অবরোধের মধ্যে হরতালের প্রভাব রাজশাহীতে কি পড়ছে সেটি জানতে চাইবো। পাশাপাশি জানতে চাইবো যে রাজশাহীর নেতাকর্মীরা যারা বিএনপি সমর্থক আছেন তারা আরাফাত রহমান কোকর জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন কিনা, আসলে কিভাবে আসবেন সেই সম্পর্কে আপনাদের কোনো কিছু জানিয়েছেন কিনা? হাসান হাবিব।
অবরোধ যে কর্মসূচি চলছে, সে অবরোধের আমরা যে কয়েকদিন ধরে যেমনটা দেখছিলাম, আজকের দিনের চিত্রটা একেবারে একেবারেই ফাঁকা বলা যায়, কারণ হরতালের সমর্থনে আজকে কেউই কোথাও মাঠে নামেনি। এবং আমরা যদি গতকালও যদি বলি যে হরতালের সমর্থনে মাঠে নামলেও কিন্তু চোরাগোপ্তার ভাবে তারা মাঠে ঝটিকা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল 20 দলীয় জোটের নেতাকর্মীরা, আজকে কিন্তু সেটিও নেই। এবং এখন পর্যন্ত কোনো ধরনের হরতালের সমর্থনে, অবরোধের সমর্থনে কাউকে দেখছি না। তবে কিছুক্ষণ আগে রাজশাহীর সাহেববাজার এলাকায় সেখানে হরতাল বিরোধী মিছিল করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আর আমরা হরতালের এর বাইরে কিন্তু উপজেলা পর্যায়ে যেসব যেগুলো দেখি রাস্তাঘাট, সেগুলোতে কিন্তু এখন যানবাহনের সংখ্যা বেড়েছে আগের চাইতে। এবং রাজশাহী ঢাকা রুটেও এখন অল্প পরিমাণে যেটি যানবাহন চলছে, এর বাইরে ট্রাক কিন্তু এর মধ্যেই চলাচল করছে, অনেক বেশি বেড়েছে। এবং পুলিশ পাহারায়, বিজিবি পাহারায় যেটি যায় সেগুলোতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে অবরোধের প্রভাবে আসলে রাস্তায় অনেকটাই ঢিলেঢালা অবস্থা আসছে। আর এর বাইরে আমরা যদি হরতালের কথা বলি, রাজশাহীর বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকেও বন্ধ আছে, তবে ছোটখাটো যেসব দোকানপাট সেগুলো খুলছে। আর আরেকটি জিনিস যেটি বলছিলেন আপনি প্রশ্ন, যে কোকোর জানাজাই যাবে কিনা, আসলে রাজশাহীর নেতৃবৃন্দ কিন্তু শীর্ষস্থানের নেতৃবৃন্দ যারা রাজশাহী পরিচালিত করে বিএনপিকে, তাদের কেউই কিন্তু এখন মাঠে নেই, বেশ কয়েকটি মামলার আসামি হওয়ার কারণে। এখানে বিশেষ করে মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং শফিকুল হক মিলন, তারা কিন্তু তিনজনের কেউই এখানে নেই। এবং রাজশাহী জেলা বিএনপির সভাপতি তিনি কারাগারে আটক আছেন, ছাত্র দলের সভাপতি রাজশাহীর তিনিও কারাগারে আটক আছেন। যে কারণে বাইরে যাওয়ার প্রসঙ্গে কেউ কিছু সাংগঠনিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারেন না। এবং যে কারণে বাইরে যাওয়ার প্রসঙ্গে কেউ কিছু সাংগঠনিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারেন না। এবং তারা যে ঢাকায় যাবে কিংবা দলীয় যে কার্যক্রমগুলো করবে সেগুলো বিষয়েও কিন্তু সঠিক তথ্য দেওয়ার মতো কেউ নেই। আরেকটি জিনিস বলে রাখি যে আগামী পরশুদিন অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কিন্তু রাজশাহী বিভাগে আবারও হরতাল আহ্বান করা হয়েছে। সেটি রাজশাহী বিভাগীয় কমিটি আহ্বান করছে। শুধুমাত্র প্রেস লিস্ট পাঠিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে ওই দিন হরতাল হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে। আর এই অবস্থায় আসলে তাদের সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়ার কাউকে আমরা খুঁজেও পাচ্ছি না। খালিদ ভাই, আমি শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে খুলনায় এই অবরোধের মধ্যে হরতালের কি পরিস্থিতি বা সারাদিন ধরে দেখা গেল, এবং খুলনার যারা বিএনপি নেতৃবৃন্দ কর্মীরা আছেন তারা কোকর জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন কিনা, গেলে কিভাবে যাবেন? শামীমুজ্জামান। খালেদ ভাই, আজ সকাল 9:15টার দিকে নগরের টুটপাড়া কবরখানা মোড় এলাকায় হরতাল আহ্বানকারীরা একটি ইজি বাইক এবং একটি মহেন্দ্র এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় দুটি ইজি বাইক ভাঙচুরও করে। এই কিন্তু ছিল আজকের হরতালের সারাদিনের আসলে হরতাল আহ্বানকারীদের তৎপরতা। এছাড়া সকাল 11:15টার দিকে কিন্তু বিএনপি নগরীতে একটি শোক র্যালি বের করে। শোক র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই যে টানা অবরোধের পরে যে 36 ঘন্টা হরতাল, তো 36 ঘন্টা হরতালে কিন্তু খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক আছে বলতে পারি। যে অপ্রীতিকর ঘটনা বলতে যেটা বুঝি, এই আজকের সকালে যে পিটিআর মোড়ে যে ঘটনাটা ঘটেছিল, এটাই আসলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা খুলনার বিএনপির বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আরাফাত রহমান কোকর জানাজায় যাবেন কিনা। তো তারা যেটা বলেছেন, না আসলে অবরোধের মধ্যে তাদেরকে জানাজায় যাওয়ার কোনো কর্মসূচি নাই। আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে খুলনার বিএনপি কিন্তু বিভিন্ন কর্মসূচি নিয়েছে, দোয়া মিলাদ মাহফিল আয়োজন করেছে এবং তারা এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকছে। খালেদ ভাই। শামীমুজ্জামান, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় সরকারি কৌশলে আওয়ামী আইনজীবীদের বিরুদ্ধে 20 দলীয় জোট সমর্থকদের আইনি সহায়তা দেওয়ার অভিযোগ করছে। তাদের সহায়তায় জামিন পেয়ে আবারও নাশকতা জড়াচ্ছে চিহ্নিত আসামিরা। বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া বারের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল। অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, বগুড়ায় সরকারি কৌশলী আওয়ামী আইনজীবীদের বিরুদ্ধে 20 দলীয় জোট সমর্থকদের আইনি সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের নাশকতার সাথে জড়িত ছিলেন তাদেরকে জামিন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা সহায়তা করছেন, এই অভিযোগ উঠছে। আপনি কি এই অভিযোগটি স্বীকার করেন? আমি স্বীকার করি না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আমাদের দেখা যাচ্ছে যে কিছু কিছু আইনজীবী হয়তো অন্যভাবে তারা গেছে, কিন্তু সরাসরি জড়িত এরকম কোনো আমরা তথ্য প্রমাণ এখনো পাইনি। সরাসরি জড়িত হওয়ার তথ্য প্রমাণ পাইনি। সরাসরি জড়িত হওয়ার কোনো তথ্য প্রমাণ নাই। আপনি নিশ্চয়ই বগুড়া জেলা যে বার, সে বারের যে সমিতি আছে সেই সমিতিতে আপনি নিয়মিত বসছেন। আপনি যে আদালত আছে সেই আদালতে আপনি নিয়মিত যাচ্ছেন। আপনি এরকম কাউকে দেখেন নাই যে তারা যারা এই নাশকতার সাথে জড়িত বা জামাত শিবিরের যারা নাশকতা করেছে তাদের আইনজীবী হয়ে দাঁড়া হচ্ছেন, এরকম কাউকে আপনি দেখেন নাই? না, তাদের সহায়তার জন্য আমাদের দলীয় আইনজীবী বা সরকারি কৌশলী তারা এরকমভাবে প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার কোনো
নজির আমার জানা নেই। পরোক্ষভাবে জড়িত হওয়ার কি নজির আপনার জানা আছে, বা কি ধরনের পরোক্ষ সহায়তা তারা করছেন? না, পরোক্ষভাবে বলতে যেটা, সেটা হলো যে আমরা যেটা জানি না, কেউ যদি নেপথ্যে কোনো ভূমিকা রাখে বা নেপথ্যে কোনো সহায়তা, সেটা তো আর প্রত্যক্ষ হলো না। আইনি সহায়তা যেটা একজন আওয়ামী লীগের বা সমর্থক আইনজীবী কোর্টে উপস্থিত হয়ে শুনানি করা বা জামিনের পক্ষে থাকা, এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী আইনজীবী পরিষদের কেউ এই জামিন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, এরকম কোনো ঘটনা আপনার এখন পর্যন্ত জানা নেই? না, ঘটনা জানা নেই। এবং এই অভিযোগটি তাহলে মিথ্যা? না, অভিযোগ আছে, কিন্তু অভিযোগটা প্রমাণিত না। এরকম দু একজনের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা এখন পর্যন্ত এই অভিযোগের সত্যতা পাচ্ছি না। আপনার দু একজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন, কিন্তু অভিযোগের সত্যতা পাচ্ছেন না। আপনি যদি সেই রকম কারো অভিযোগের বিরুদ্ধে সত্যতা পান, তাহলে কি আপনাদের আইনজীবী পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, না আপনারা ধরে নেবেন সেটি একটি পেশাগত প্রক্রিয়া মাত্র? না, আমরা এই মুহূর্তে মনে করি যে যারা দেশের নাশকতা সৃষ্টি করে একটি বৈধ সরকারকে যারা বিভ্রান্ত করার জন্য বা সরকারকে ফেলে দেওয়ার জন্য যা চেষ্টা করছে, আমরা যেহেতু আওয়ামী লীগের সমর্থিত আইনজীবী, আমাদের দায়িত্ব এই সমস্ত মামলায় সরকার পক্ষে সহযোগিতা করা, আসামির পক্ষে সহযোগিতা করা নয়। যদি কেউ এরকম আসামিদের পক্ষে নেয়, তাহলে অবশ্যই আমাদের আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং এই ব্যাপারে আমাদের আইনজীবী সমিতি অত্যন্ত সক্রিয়। জি জনাব মুকুল, এই অভিযোগটি কিন্তু নতুন নয়। আমরা দেখেছি যে গত বছরও নাশকতার 50টি মামলায় যারা আইনি সহায়তা দিয়েছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী আইনজীবী পরিষদের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। এই বছর আমাদের প্রতিবেদক যে বিষয়টি নিয়ে রিপোর্ট করলেন সেটি হচ্ছে বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, যিনি নাশকতার মামলায় জামিন পেয়েছেন, সে বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন শহীদুল ইসলাম সহ কয়েকজন। তাদের ক্ষেত্রে সরাসরি বলা হচ্ছে যে উনারা আইনজীবী নিয়োগ করেছিলেন যারা আওয়ামী আইনজীবী পরিষদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই বিষয়টি কি তাহলে মিথ্যা? না, এটা পুরোপুরি মিথ্যা। কারণ যে আওয়ামী আইনজীবী পরিষদের কোনো নেতা জ্ঞানত এই মামলায় যাবে না। আপনার পূর্বের যে কথাটা বললেন যে ওই যে দেলোয়ার হোসেন সাঈদীর চাঁদে দেখা দেওয়ার পরে যে 4 মার্চে যে ঘটনা, এই ঘটনায় অনেকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এই ঘটনায় বা জামিনে যাদের যে সমস্ত আসামি, এখানে হাজার হাজার আসামি, শত শত আসামি করা হয়েছে, তাদের মধ্যে যারা দল করে না কিন্তু এই মামলাগুলি হয়তো কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেছে, সেটা হয়তো অনেক নামের মধ্যে এসে গেছে, সেই জায়গায় সেই সমস্ত আইনজীবী যারা জানছেন যে এগুলো হয়তো জামাত বা বিএনপির সমর্থক নয়, সেক্ষেত্রে দু একজনের ভূমিকা আছে। এই ব্যাপারে আমরা জেনারেল মিটিং করেছি আওয়ামী আইনজীবী পরিষদের, সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সেই সমস্ত অভিযোগ ব্যাপারে আমরা তাদের এই সতর্কও করে দেওয়া হয়েছে। বর্তমানে এইভাবে আর কোনো আইনজীবী সরাসরি তাদের পক্ষে যায়নি। কিন্তু জনাব মকবুল হোসেন মুকুল একজন লোক যিনি সংক্ষুব্ধ, যার বিরুদ্ধে মামলা হয়েছে এবং যিনি সেই মামলাটির সাথে বা ঘটনাটির সাথে কোনোভাবে সম্পৃক্ত নন, তিনি যদি আপনার কাছে আসেন যে তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা হয়েছে, তাহলে আপনি সেই মামলাটি কি ফিরিয়ে দেবেন? আপনি তার হয়ে লড়বেন না? আপনি তাকে ফিরিয়ে দিবেন কেন? আপনি আইনজীবী হিসেবে তো আপনি শপথ নিয়েছেন তাকে সাহায্য করার জন্য। না, আইনজীবী হিসেবে এটা হয়তো মৌলিক একটা দায়িত্ব যে একজন লোক আইনি সহায়তা চাইলে তাকে আইনগত সহায়তা দেওয়া উচিত। কিন্তু এখন যেটা দেশে চলতেছে, সেটা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব চলতেছে, যে লড়াইটা চলতেছে এখন, সংগ্রামটা চলতেছে, এটা একদম এই দেশটাকে ধ্বংস করার জন্য, পঙ্গু করার জন্য, সরকারকে বেকায়দা ফেলানোর জন্য এরা ইচ্ছাকৃতভাবে যা করতেছে সেটাকে আন্দোলন বলা ঠিক হবে না, এটা নাশকতা। তা আমরা নাশকতাকারীকে সাহায্য করার নৈতিকভাবেই আমরা বিরোধী এবং দলগতভাবে তো অবশ্যই বিরোধী। জনাব মকবুল হোসেন মুকুল, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।